MIPS pipelining. So this is basically what our entire syllabus has been building up towards. তার আগে আমরা একটু সিঙ্গেল সাইকেল আর মাল্টি সাইকেল টাইমিংটা একটু রিভিজিট করি। যে সিঙ্গেল সাইকেলে কি হতো, আমার একটা ইনস্ট্রাকশন সাপোজ LW একটা ক্লক সাইকেলের মধ্যেই শেষ হতো। সো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ কী ছিল, যে সাপোজ SW আমার একটা ইনস্ট্রাকশন উইচ টেকস সিগনিফিকেন্টলি লেস টাইম দেন LW would also end up taking the same amount of time. As a result আমার কি টাইম এই জায়গাটায় ওয়েস্ট হতো। যে SW-তে আমি জানি যে আমার অ্যাট দি এন্ড দেয়ার ইজ নো রাইট ব্যাক স্টেজ না থাকার কারণে এই এক্সট্রা যেই ক্লক সাইকেলের যে টাইমটা, এই টাইমটায় আমার ইনস্ট্রাকশন কিছুই করতো না, আমার ডেটা প্যাথ কিছুই করতো না, আজ এরা আইডেল বসে থাকতো। সো এটা ছিল আমার সিঙ্গেল সাইকেল অ্যাপ্রোচ, where each instruction took exactly one cycle to complete and the length of my clock cycle was determined by the instruction that took the longest time to execute. তো এর জন্য আমরা কি ইমপ্রুভমেন্ট নিয়ে আসছিলাম, সেটার ইন দ্য ফর্ম অফ multi-cycle. So multi-cycle, what we did was, instead of executing an instruction in one cycle, we broke down an instruction into stages. So suppose fetch, decode, execute, memory, write back, and each of these steps took exactly one clock cycle to execute. ঠিক আছে? So as a result we ended up saving time. How? So suppose আমার SW-তে আমার আমার LW যে রাইট ব্যাক স্টেজটা, সেই রাইট ব্যাক স্টেজটা তো নাই। অ্যাজ আ রেজাল্ট আমার SW ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে আমার কয়টা ক্লক সাইকেল লাগতেছে, 1 2 3 4। সো আমার সিগনিফিকেন্টলি লেস টাইম লাগতেছে। এই যে এদিকে যেটা, এটা হচ্ছে গিয়ে আমার টাইম সেভড। ঠিক আছে? সো আগে যেরকম আমার ক্লক সাইকেল ওয়াজ ডিটারমাইন্ড বাই মাই ইনস্ট্রাকশন দ্যাট টুক দ্য লংগেস্ট টু এক্সিকিউট, এখন মাল্টি সাইকেলে আমার ক্লক সাইকেল ইজ ডিটারমাইন্ড বাই দ্য স্টেজ দ্যাট টেক্স দ্য লংগেস্ট টু এক্সিকিউট। সো এই 5টা স্টেজের মধ্যে যে স্টেজটা সবচেয়ে বেশি টাইম লাগে এক্সিকিউট করতে, আমার ক্লক সাইকেলটা ওই স্টেজটার টাইমের ইকুইভ্যালেন্ট। আচ্ছা, সো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সিঙ্গেল সাইকেল আর মাল্টি সাইকেল অ্যাপ্রোচে, যে ইফ উই জাস্ট কম্পেয়ার দি LW ইনস্ট্রাকশন, যে LW ইনস্ট্রাকশনটা মাল্টি সাইকেলের জন্য এতটুক টাইম নিচ্ছে, সিঙ্গেল সাইকেলের জন্য এতটুক টাইম নিতেছে, যে অ্যাকচুয়ালি LWটা আমার মাল্টি সাইকেলে বেশি টাইম নিতেছে। ওয়াই? এই যে এতটুক যে বেশি টাইম নিতেছে, আমরা দেখছিলাম যে এটার কারণ হচ্ছে গিয়ে বিকজ মাল্টি সাইকেল অ্যাপ্রোচে আমাদের স্টেট রেজিস্টার্স আছে ইন বিটুইন ক্লক সাইকেল, সো দ্যাট আগের ক্লক সাইকেলের ডেটা ক্যান বি ট্রান্সফার্ড ওভার টু দ্য নেক্সট ক্লক সাইকেল, মেইনলি মিনিং দ্যাট নেক্সট ক্লক সাইকেল যাতে আগের ক্লক সাইকেল যেই ডেটাটা প্রসেস করতে পারছে সেটা যাতে একটা রেজিস্টার থেকে অ্যাক্সেস করতে পারে। so far এটা ছিল আমাদের অ্যাপ্রোচ, বাট নাও ক্যান উই মেক ইট ইভেন ফাস্টার? So how can we do this? Well, the answer is that split the multiple instruction cycle into smaller and smaller steps. So আমরা আরও ইনস্ট্রাকশনগুলো আরও ছোট স্টেপে নিতে পারি। সো ইন দ্য কেস যে আমার LW-তে, সাপোজ আমার SW-তে আগে একটা কম্পোনেন্ট বা একটা স্টেজ কম লাগতো, উইচ ওয়াজ রাইট ব্যাক স্টেজ। সিমিলারলি আমি এইভাবেও চিন্তা করতে পারি যে সাপোজ আমার এই যে রাইট ব্যাক স্টেজেও আমার সাপোজ আমার একটা ক্লক সাইকেল যদি এরকম হয়, এতটুক টাইম নেয়, ওয়ার্স আমার মেমোরি স্টেজটা আমার একটা ক্লক সাইকেলের এই জায়গাটাই সাপোজ শেষ হয়ে যায়। সো এতটুক টাইম সাপোজ ওয়েস্ট হয়ে থাকতে পারে, জাস্ট একটা আরবিট্রারি এক্সাম্পল। সো এদিকে বলতেছে যে আমরা ইনস্ট্রাকশনের স্টেপসগুলা ইভেন স্মলার স্টেপসে ব্রেকডাউন করতে পারি, বাট দেয়ার ইজ আ পয়েন্ট অফ ডিমিনিশিং রিটার্নস, where as much time is spent loading the state registers as doing the work. So diminishing returns বলতে আমরা যদি এই ইনস্ট্রাকশনগুলা আরও স্মলার স্টেপে ভাগ করি, সো সাপোজ এই ফেচ এক্সিকিউট করতে আমার 2টা ক্লক সাইকেল লাগবে, তখন দেখা যেতেছে যে আসলে আমার ডিমিনিশিং রিটার্নস আসতেছে। ডিমিনিশিং রিটার্নস বলতে যে আমি যতটুক
কাজ গেইন করতেছি বা টাইম সেভ করতেছি, তার চেয়ে অ্যাকচুয়ালি বেশি আমি আরও টাইম ওয়েস্ট করতেছি। হাউ? বাই লোডিং আপ স্টেট রেজিস্টার্স। যে আমি জানি একটা ক্লক সাইকেলের ডেটা আরেকটা ক্লক সাইকেল যদি রিড করতে চায়, তার আগে আমার একটা মাঝখানে একটা স্টেট রেজিস্টারে রাখা লাগবে। সো এটা হচ্ছে গিয়ে নট দ্য কারেক্ট ওয়ে টু ডু দ্যাট। দ্য কারেক্ট ওয়ে টু ডু উড বি টু start fetching and executing the next instruction before the current one has completed. So তার আগে জাস্ট আর্বিট্রারিলি দেখি what have we been doing so far. তো সাপোজ আমার এটা একটা গাড়ির একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে বা একটা অ্যাসেম্বলি লাইন আছে। সো সেদিকে আমার গাড়ির কি কি কাজ করা হয়, যে আমার হচ্ছে গিয়ে ইঞ্জিন একটা মানুষ ক্রিয়েট করে, সাপোজ বডি আরেকজন ক্রিয়েট করে, ইন্টারনালস বলতে সাপোজ ভিতরে যে স্টিয়ারিং হুইল সিটস এগুলো একজন ফিট করে, একজন গাড়ির গ্লাস অ্যান্ড এইসব রিলেটেড কাজ করে, আরেকজন সাপোজ পেইন্ট করে। সোফার আমাদের যে অ্যাপ্রোচটা ছিল, আমাদের অ্যাপ্রোচটা এরকম ছিল যে আচ্ছা আমার এদিকে একটা গাড়ি বানানোর পর আমি আরেকটা গাড়ি বানানো স্টার্ট করি, রাইট? যে আমার এদিকে সাপোজ একটা গাড়ি বানানো হয়েছে, এই গাড়িটা বানানোর পরই কিন্তু আমি আরেকটা গাড়ি বানানো শুরু করি। বাট আমি যে এই যে ইঞ্জিনটা যে বানানো যে শেষ করলাম এই স্টেজটায়, ইঞ্জিন বানানো শেষ করার পর আমার যেই লোকটা ইঞ্জিন বানাচ্ছে সে কিন্তু এখন আইডেল, তার এদিক থেকে এই পর্যন্ত পুরা আইডেল বসে আছে। সে আবার এই দিকে সে কাজ করা শুরু করলো, আবার এদিক থেকে এই পর্যন্ত সে আইডেল থাকতেছে। সিমিলারলি আমরা যদি বডির ক্ষেত্রে চিন্তা করি, আর সিমিলার ট্রেন্ড ফলোজ, যে বডির যে বানাচ্ছে সে জাস্ট এতটুকু পর্যন্ত কাজ করতেছে, ওয়ারেজ এই জায়গাটায় আর এই জায়গাটায় সে কি আইডেল থাকতেছে, রাইট? সো হোয়াট উড বি আ সলিউশন টু দিস? একটা ইজি সলিউশন উড বি যে আমি যখন নাকি আমি আমার ইঞ্জিন বানানো শেষ হয়ে গেল, তখন ইনস্টেড অফ ওয়েটিং ফর মাই এন্টায়ার কার টু বি অ্যাসেম্বলড, আমি আরেকটা গাড়ির ইঞ্জিন বানানো স্টার্ট করি। সো আগের যে আমার ইঞ্জিন বানানোর যেই লোকটা ছিল, সেই লোকটা এদিকেও কাজ করতেছে। এখন আগে কি ছিল, এই জায়গাটা পুরো আইডেল ছিল, বাট এখন সে এই জায়গাটাও কাজ করতেছে, বিকজ এই যে এই ইঞ্জিনটা সে বানাইতেছে। সিমিলারলি আমি যদি এখন আরেকটা গাড়ি আবার বানানো শুরু করে দিই এর মাঝখানে, এই লোকটা কিন্তু এই জায়গাটাও কাজ করতে থাকবে আর আইডেল থাকবে না। সো ইউ গেট দ্য পয়েন্ট। আমি এইভাবে যদি একটা গাড়ি বানানো শেষ হওয়ার আগে আমি আরেকটা গাড়ি বানানো স্টার্ট করে দিই, আমার কিন্তু কেউ আর আইডেল থাকবে না। যে সিমিলারলি আমি যদি এখন আগের যে বডি বানাতো তার ক্ষেত্রে তার এটা দেখি, সে জাস্ট এই স্টেটটায় আইডেল, বাট এদিকে কিন্তু সে কাজ করতেছে, এদিকেও সে কাজ করতেছে, এই জায়গাটাও সে কাজ করতেছে, এই জায়গাটাও সে কাজ করতেছে। সো আমরা কিন্তু এই জিনিসগুলা উই ক্যান থিঙ্ক অফ দিস অ্যাজ ক্লক সাইকেলস। যে আমার একটা ক্লক সাইকেলে আমি ইঞ্জিন বানাই, আরেকটা ক্লক সাইকেলে বডি বানাই, আরেকটা ক্লক সাইকেলে ইন্টারনাল কাজ করি, আরেকটা ক্লক সাইকেলে গ্লাস লাগাই, আরেকটা ক্লক সাইকেলে পেইন্ট লাগাই। সো এখন এই কনসেপ্টটা যদি আমি মিপসে অ্যাপ্লাই করতে চাই, হোয়াট উড আই নিড টু ডু? এই জিনিসটাই বেসিক্যালি লিখছে যে স্টার্ট ফেচিং অ্যান্ড এক্সিকিউটিং দ্য নেক্সট ইনস্ট্রাকশন বিফোর দ্য কারেন্ট ওয়ান হ্যাজ কমপ্লিটেড। সো এই জিনিসটাকেই পাইপলাইনিং বলা হয়। অ্যান্ড অল মডার্ন প্রসেসার্স আর পাইপলাইন ফর পারফরমেন্স। সব মডার্ন প্রসেসার্সরাই এইভাবে পাইপলাইন্ড। সো এটা আমাদের সিপিইউ পারফরমেন্স ইকুয়েশন ছিল, ইফ ইউ রিমেম্বার, যে ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন ইন্টু ক্লক সাইকেল ইন্টু ইনস্ট্রাকশন কাউন্ট ওয়াজ বেসিক্যালি আমার সিপিইউ টাইম। সো এই যে ফেচিং অ্যান্ড এক্সিকিউটিং মোর দ্যান ওয়ান ইনস্ট্রাকশন অ্যাট এ টাইম, দিস ইজ কল্ড সুপার স্কেলার প্রসেসিং। আচ্ছা, সো আমাদের যে পাইপলাইনিং স্টেজেসগুলো ওগুলো আমরা একটু ফর্মালি দেখি। যে ফেচ, ডিকোড, এক্সিকিউট, মেমোরি আর রাইট ব্যাক। ফেচ কি? ফেচ বেসিক্যালি ইউজেস পিসি টু ইন্ডেক্স প্রোগ্রাম মেমোরি and increment PC. ডিকোড কি? ডিকোড হচ্ছে কি ইনস্ট্রাকশন ডিকোড করে জেনারেট কন্ট্রোল সিগন্যালস, রেজিস্টার ফাইল রিড করে।
এক্সিকিউশনে কি আছে, ALU অপারেশন পারফর্ম করে where target addresses might be computed such as PC plus 4 plus offset etc, whether a branch is taken or not, এইসব ডিসিশন নেওয়া হয়। মেমোরি কি, মেমোরিতে লোড স্টোর ইফ নিডেড, সাপোজ মেমোরি আমার অ্যাক্সেস করা লাগতে পারে ফর স্পেসিফিক রিজন। আর রাইট ব্যাক কি, রাইট ব্যাক হচ্ছে গিয়ে একটা স্পেসিফিক কোনো ভ্যালু সাপোজ আমি রেজিস্টার ফাইলে যদি আমার রাইট করা লাগতে পারে, সেগুলো হচ্ছে গিয়ে আমার 5টা পাইপলাইন স্টেজ। সো আমার পাইপলাইন মিপস প্রসেসর, সো পাইপলাইন মিপস প্রসেসরে কী হয়, উই স্টার্ট দ্য নেক্সট ইনস্ট্রাকশন বিফোর দ্য কারেন্ট ওয়ান হ্যাজ কমপ্লিটেড। সো অ্যাজ আ রেজাল্ট এটা কী করে, এটা আমার ইমপ্রুভস থ্রুপুট। থ্রুপুট কি, থ্রুপুট হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন আ গিভেন টাইম। সো আমার আগে আমি সাপোজ এই যে আমার 7টা ক্লক সাইকেল আছে এদিকে, আমার 7টা ক্লক সাইকেলের মধ্যেই আমি এখন 3টা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারতেছি, ঠিক আছে। এর জন্য আমার থ্রুপুট ইনক্রিজ করলো, ওয়ারেস প্রিভিয়াসলি সাপোজ আমার 3টা ইনস্ট্রাকশনের জন্য এখন আমার 7টা ক্লক সাইকেল লাগলো, ওয়ারেস অন্য টাইমে আমার 3টা ইনস্ট্রাকশনের জন্য I might have needed 3 into suppose say 15 ক্লক সাইকেল লাগতে পারতো। সো এই যে আমার যে ক্লক সাইকেল যে কম লাগতেছে এই কারণেই কিন্তু আমার টাইমও কম লাগতেছে, অ্যাজ আ রেজাল্ট আমার থ্রুপুট বাড়ছে। হাউএভার ইনস্ট্রাকশন লেটেন্সি যেটা, which is whether you call it execution time, delay time বা রেসপন্স টাইম, যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এনিথিং দ্যাট is time from the start of an instruction to its completion, এই জিনিসটা is not reduced বলতে কি, আমার সাপোজ যে কোনো একটা ইনস্ট্রাকশন LW বা SW বা যে কোনো একটা R টাইপের ইনস্ট্রাকশন আমি যদি এদিকে দেখি, আমার কিন্তু আগের মতোই একটা ইনস্ট্রাকশন কিন্তু 5টা ক্লক সাইকেল লাগতেছে। সাপোজ এই SW যদি দেখি, SW কিন্তু আমার 5টা ক্লক সাইকেল লাগতেছে, আমার এই R টাইপের ইনস্ট্রাকশনটাও আমার কিন্তু 5টা ক্লক সাইকেল লাগতেছে। সো ইন্ডিভিজুয়ালি আমি যদি একটা যে কোনো ইনস্ট্রাকশন দেখতে পারি, ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার টাইম ইজ নট রিডিউসড, বাট ওভারঅল আমি যদি নাম্বার অফ ইনস্ট্রাকশনস দেখতে চাই, ওগুলা ইনস্ট্রাকশনগুলোর এক্সিকিউট করার টাইম ইজ সিগনিফিকেন্টলি রিডিউস। সো এটাই বলছে যে আমার পাইপলাইন অ্যাপ্রোচে আমার থ্রুপুট ইনক্রিজড হয়, কিন্তু আমার রেসপন্স টাইম বা লেটেন্সি যেটা সেটা স্টেজ দ্য সেম, ইজ নট রিডিউসড। So clock cycle বা pipeline stage time is limited by the slowest stage. So আমার multi-cycle data path এ যেরকম আমার clock cycle was limited by the slowest stage, আমার pipelining process-এও। So এটার মানে হচ্ছে কি যে সাপোজ যেই স্টেজটা সবচেয়ে বেশি টাইম লাগে এক্সিকিউট করতে, আমার ক্লক সাইকেলটা ইজ অ্যাকোমোডেটেড টু ফিট দ্যাট ইনস্ট্রাকশন, মিনিং দ্যাট কোনো একটা স্টেজ সাপোজ একটা ক্লক সাইকেল পুরো শেষ হওয়ার আগেই সেই স্টেজটা শেষ হয়ে যায়। So for some instructions, some stages are wasted cycles. So কতগুলো ইনস্ট্রাকশনের জন্য কিছু স্টেজ ওয়েস্টেড সাইকেল হতে পারে। আচ্ছা, সো এখন আমরা সিঙ্গেল সাইকেল, মাল্টি সাইকেল আর পাইপলাইনিং এর টাইমিং ডায়াগ্রাম কম্পেয়ার করি। যে আমাদের সিঙ্গেল সাইকেল কম্পেয়ার টু মাল্টি সাইকেলে আমাদের এগুটুক ছিল আমাদের গেইন। এখন কম্পেয়ার টু মাল্টি সাইকেল অ্যান্ড সিঙ্গেল সাইকেল, পাইপলাইনিং, আমার গেইন আসতেছে এতটুকু। সো সিগনিফিকেন্টলি আমরা অনেক টাইম আমরা সেভ করতেছি। অ্যান্ড ইফ উই ওয়ার টু টক অ্যাবাউট সাপোজ, আমি যদি গেইনের কথা বলতাম সিঙ্গেল সাইকেলের সাথে কম্পেয়ার করে পাইপলাইনিংয়ের, তো এটা আরও বেশি আসতো যেদিক থেকে এই পর্যন্ত। সো বাই এক্সিকিউটিং অ্যান ইনস্ট্রাকশন, by starting to execute an instruction before the previous one has completed, we are saving a lot of time. So this is what a MIPS pipeline data path looks like. So এই জিনিসটা looks very similar to the single cycle data path that we looked at before. So এখন নতুন কি জিনিস আসতেছে, এই যে স্টেট রেজিস্টার্সগুলো।
স্টেট রেজিস্টার্সগুলো কোথায় আছে? বিটুইন ইচ পাইপলাইন স্টেজ টু আইসোলেট দেম। সো সিঙ্গেল সাইকেলে আমার কি একটা সাইকেলেই পুরো ইনস্ট্রাকশন এক্সিকিউট হতো, বাট পাইপলাইনিংয়ে সিমিলার টু মাল্টি সাইকেল আমার একটা ইনস্ট্রাকশন ক্যান টেক আপ আ নাম্বার অফ ক্লক সাইকেলস টু এক্সিকিউট। আচ্ছা, সো এখন যেহেতু আমার একটা ইনস্ট্রাকশন উইল টেক মাল্টিপল ক্লক সাইকেলস টু এক্সিকিউট, আমার সাপোজ এদিক থেকে এই পর্যন্ত আমার ফেচ করে, এদিকে আমার ডিকোডিংয়ের কাজ করে, এদিকে আমার এক্সিকিউশনের কাজ করে, এই জায়গাটায় আমার মেমোরি অ্যাক্সেস করে অ্যান্ড তারপর ফাইনালি রাইট ব্যাক করে। সো এখন এইটা আমি যদি একটা ক্লক সাইকেল 1 ধরি, সাপোজ লেট মি রাইট হিয়ার ইনস্টেড, যেটা হচ্ছে গিয়ে একটা ক্লক সাইকেল, এটা আরেকটা ক্লক সাইকেল, এটা আরেকটা ক্লক সাইকেল, এইটা আরেকটা অ্যান্ড সো অন। সো এখন আমার একটা যে ইনস্ট্রাকশন আমি ফেচ করলাম আমার এই ফার্স্ট ক্লক সাইকেলটায়, সেকেন্ড ক্লক সাইকেলটায় আমার তো এই ফেচড ইনস্ট্রাকশনটা লাগবে। সো কীভাবে অ্যাক্সেস করব? সো ফার্স্টে আমি যখন একটা ইনস্ট্রাকশন ফেচ করতেছি, আমি এই যে আমার মাঝখানে যে স্টেজ রেজিস্টার আছে সেই স্টেট রেজিস্টারে আমি ইনস্ট্রাকশনটা রেখে দিব, সো দ্যাট আমার সেকেন্ড ক্লক সাইকেলে আমার যে ইনস্ট্রাকশনটা ফেচ করা হয়েছে সেটা যাতে আমি এই স্টেট রেজিস্টার থেকে আমি অ্যাক্সেস করতে পারি। সিমিলারলি ডিকোড করে আমি জানতে পারবো আমার কোন রেজিস্টারগুলো আমার লাগতেছে, কন্ট্রোল আমার কী টাইপের এক্সিকিউশন করা লাগবে। সো আমার থার্ড ক্লক সাইকেলে এই কোন রেজিস্টার রিড করা লাগবে, এই ডেটাগুলো এই স্টেট রেজিস্টার থেকে অ্যাক্সেস করতে পারবে। সো ইফ ইউ টেক আ ক্লোজার লুক, আমার এটা হচ্ছে গিয়ে ফেচ স্টেজ, এটা হচ্ছে গিয়ে আমার ডিকোড স্টেজ। আমার যেই স্টেট রেজিস্টারগুলোর নেমিংগুলো হচ্ছে গিয়ে সাচ দ্যাট ইট কম্বাইন্স দ্য নেমস অফ টু স্টেজেস দ্যাট আর অন আইদার সাইডস অফ দ্য রেজিস্টার, যে আমার বাম সাইডে ফেচ, ডান সাইডে ডিকোড। সো এই স্টেট রেজিস্টার নাম ফেচ স্ল্যাশ ডিকোড। সিমিলারলি আমি যদি এই জায়গাটায় দেখি, এদিকে হচ্ছে গিয়ে আমার ডিকোড আর এদিকে হচ্ছে গিয়ে আমার এক্সিকিউট। সো আমার এই স্টেট রেজিস্টারটার নাম কি? ডিকোড স্ল্যাশ এক্সিকিউট। সো এই স্টেট রেজিস্টারগুলো নেমিং হচ্ছে গিয়ে এভাবে করা হয়েছে। আচ্ছা, সো পাইপলাইনিং দ্য মিপস ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, হোয়াট মেক্স ইট ইজি? সো কী কারণে মিপসে পাইপলাইনিং ইজি? Well, there are a number of reasons. The first one is যে সব instructions are the same length. সব instructionই আমার 32 bit. So we can fetch in the first stage and decode in the second stage. তারপর আরেকটা রিজন হচ্ছে কি আমার ইনস্ট্রাকশন ফরম্যাট খুবই কম, আমার অনলি 3টা ইনস্ট্রাকশন ফরম্যাট আছে। সো সব ইনস্ট্রাকশনের ক্ষেত্রেই যেহেতু আমার অপকোড কিন্তু আমার 6 বিটস, সো সব ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমি রেজিস্টার ফাইল রিড করতে পারবো সেকেন্ড স্টেজেই যদি আমার লাগে। সো জাম্প ইনস্ট্রাকশন বিং অ্যান এক্সেপশন। তারপর মেমোরি অপারেশনস ক্যান অকার অনলি ইন লোডস অ্যান্ড স্টোরস। আমার LW বা LB, SW বা SB এইসব জায়গায় আমার লোড স্টোর অপারেশন করা হয়। সো ক্যান ইউজ দ্য এক্সিকিউট স্টেজ টু ক্যালকুলেট দ্য মেমোরি অ্যাড্রেসেস। Finally, each MIPS instruction writes at most one result. যে আমার যে কোনো MIPS ইনস্ট্রাকশনই সর্বোচ্চ একটা রেজাল্ট লিখে, অ্যান্ড সবসময় ডাজ সো নিয়ার দি এন্ড অফ দ্য পাইপলাইনের একদম শেষের দিকে, আইদার হচ্ছে গিয়ে আমার ডেটা মেমোরিতে কিছু একটা লিখে, সাপোজ ইন দ্য কেস অফ SW, বা আমার রেজিস্টার ফাইলে কিছু একটা লিখে, সাপোজ ইন দ্য কেস অফ LW, বা যে কোনো আর টাইপের ইনস্ট্রাকশনে। ওকে, সো হোয়াট মেক্স ইট হার্ড? সো এটা হচ্ছে গিয়ে কতগুলো পাইপলাইনিং আমাদের হ্যাজার্ডস হয়, যেগুলো উইল টেক আ লুক অ্যাট ইন দ্য নেক্সট লেকচার। বাট তার আগে একটু আমরা পাইপলাইনিংটা একটু দেখি, ডায়াগ্রামটা। সো এগুলো যদি আমি একটা ক্লক সাইকেল চিন্তা করি, ক্লক সাইকেল 1, ক্লক সাইকেল 2, ক্লক সাইকেল 3, ক্লক সাইকেল 4, ক্লক সাইকেল 5, 6, 7, 8, 9। সো আমার যখন নাকি ক্লক সাইকেলটা আমার যখন নাকি পাইপলাইনটা ফুল হয়ে যায়, পাইপলাইন ফুল বলতে আমার রেজিস্টার থেকে সাপোজ আমার ইনস্ট্রাকশন ফেচ করা,
তারপরে আমার ডিকোড করে কোন রেজিস্টার করা লাগবে সেই জিনিসটা পড়া, তারপরে আমার এক্সিকিউশনে এলইউ দিয়ে কোনো একটা অপারেশন পারফর্ম করা, আমার যদি ডেটা মেমোরিতে কিছু রাইট করা লাগে বা অ্যাক্সেস করা লাগে সেই কাজটা করা, অ্যান্ড ফাইনালি আমার যদি রেজিস্টারে রাইট করা লাগে সেই কাজটা করা। বেসিক্যালি আমার আগের এক্সাম্পলটার মতো যখন নাকি আমার পাইপলাইনিংয়ের যে 5টা স্টেজ আছে, 5টা স্টেজই ফুলি অকুপাইড, তখন আমার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে আমার ক্লক সাইকেল লাগে 1। যে এই ক্লক সাইকেল 5-এ আমার পাইপলাইন হচ্ছে গিয়ে ফুল। পাইপলাইন ফুল হওয়ার কারণে এই ক্লক সাইকেল 5 থেকে পরে সাবসিকুয়েন্ট ক্লক সাইকেলগুলোতে আমার প্রতিটা ক্লক সাইকেলে একটা ইনস্ট্রাকশন শেষ হয়। আমার একটা ইনস্ট্রাকশন শেষ হতে আমার আমার অ্যাট বেস্ট এই 5টা স্টেজ লাগে। সো এখন আমার প্রতিটা ক্লক সাইকেলেই আমার 5টা করে এই স্টেজ কমপ্লিট হতেছে। সো অ্যাজ আ রেজাল্ট পাইপলাইনিংয়ে ইভেনচুয়ালি when the pipeline is full, আমার each instruction takes 1 clock cycle to execute in a sense. So that was pipelining in a nutshell. In the next lecture we'll take a look at hazards formally.